কি এত রাতে তুমি এখানে? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? ট্রেন থেকে নেমে এদিক ওদিক তাকাতে তাকাতে অজয়কে খুঁজছিল সোম। অজয়ের হাঁক শুনতে পেয়ে তার দিকে হাঁটা লাগালো। সোম, এইদিকে। আরে আরে এইদিকে, আমি দেখ এইদিকে। স্টেশনটা বেশ ছোট, লোকজনও তেমন নেই। সোম ছুটি কাটাতে এসেছে তার কলেজের বন্ধু অজয়ের গ্রামের বাড়িতে। অজয়ের পরিবার একসময় মস্ত জমিদার ছিল। এখন সেই জমিদারি না থাকলেও মান, সম্ভ্রম আর আভিজাত্যে তা এখনো রয়ে গেছে। অজয় আর তার মা বাবা সবাই অনেক বছর কলকাতাতেই আছেন। এখানে শুধু তার জেঠু থাকেন। জেঠু বিয়ে করেননি। আপাতত এখানেই তাদের পূর্বপুরুষের ভিটে মাটির দেখাশোনা তিনিই করেন। অজয় 4 দিন আগে এখানে এসেছে সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখার জন্য, যাতে সোমের কোনো অসুবিধা না হয়। অজয়কে সোম হাসি মুখে জিজ্ঞেস করল, কি বন্ধু, কেমন আছিস? হ্যাঁ রে ভাই, আমি তো দিব্যি আছি। গ্রামের ফ্রেশ বাতাস খেয়ে বুঝলি, মেজাজটা একদম ফুরফুরে আছে। গ্রামের মোরাম বিছানো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দুজনে অজয়দের বাড়ির গেটের সামনে এসে দাঁড়ালো। সোম দেখল একটা বিশাল বাড়ি, চারদিকে নানান রকম ফুলের গাছ আর সুপুরি গাছ, উঁচু পাঁচিলে ঘেরা একটা প্রকাণ্ড লোহার গেট। সোমরা ঢুকলো গেটটা ঠেলে। সিমেন্ট দিয়ে বাঁধানো সরু রাস্তাটা দিয়ে বাড়ির সদর দরজার কাছে এসে সোম দেখল কয়েকজন পুলিশ আধিকারিক ওদের পাশ কাটিয়ে চলে গেল লোহার গেটটার দিকে। পুলিশ? আরে হ্যাঁ, তোকে বলা হয়নি না, কদিন আগে আমাদের এখানে একটা খুন হয়ে গেছে বুঝলি। খুন? হ্যাঁ, খুন হয়েছে। আচার্য মহেশ ভট্ট, বুঝলি। আসলে আমাদের গ্রামে একটা অনেক পুরনো মন্দির আছে, দেবী কুঞ্জিকার মন্দির। গ্রামের সবাই খুব মান্য করে দেবীকে। সেই মন্দিরেরই প্রধান পূজারী ছিলেন এই মহেশ ভট্ট। কদিন আগেই রাতে কেউ বা কারা তাকে খুন করেছে। পরদিন সকালে ওর মৃতদেহ পাওয়া যায় ওরই ঘরে। গলার নলিটা কেটে একদম ফালা ফালা করে দিয়েছিল জানিস। সারা ঘরে রক্তে ভেসে গেছিল। বাপরে বাপ। হ্যাঁ, সেই খুনেরই তদন্ত চলছে। তাই পুলিশ মাঝে মাঝে আসছে জেঠুর কাছে, জানিয়ে দিয়ে যাচ্ছে কিছু জানা গেল কিনা। তো কিছু জানা গেল? না, এখনো সেরকম কিছু জানা যায়নি বুঝলি তো। ফ্রেশ হয়ে জামা কাপড় পাল্টে ঘরের একটা ছোট টেবিলে বসে জল খাবার খাচ্ছিল সোম আর অজয়। লুচি, তরকারি আর মিষ্টি। খেতে খেতে সোম জিজ্ঞেস করল, আচ্ছা, খুনটা কেন করা হয়েছে সেটা জানিস? ওনার ঘরে একটা ট্রাঙ্ক ছিল বুঝলি। সেই ট্রাঙ্কের মধ্যে একটা বেশ পুরনো পুঁথি ছিল, সেইটা খোয়া গেছে। আমার যতদূর মনে হয় ওটার জন্যই সম্ভবত খুনটা করা হয়েছে। একটা পুঁথির জন্য খুন? কি এমন ছিল পুঁথিতে? দেখ, আমি যতদূর শুনেছি পুঁথিটা অনেকটা পুরনো বুঝলি। কুণ্ডিকা পুরাণ, দেবী কুণ্ডিকার ইতিহাস ছিল ওতে। এই গ্রামে কিভাবে দেবী কুণ্ডিকা প্রতিষ্ঠা পেলেন, পুজো পেলেন আর হয়ে উঠলেন গ্রামের রক্ষক, সেই সব নিয়ে লেখা ছিল ওই বইটার মধ্যে। দেবী কুণ্ডিকা? এমন কোনো দেবীর কথা তো আগে কখনো শুনিনি বা দেখিনি কোথাও। দেবী কুণ্ডিকা আমাদের গ্রামের একজন প্রাচীন উপদেবী বুঝলি। অনেক বছর ধরেই ওনার পুজো চলে আসছে আমাদের গ্রামে। সবাই যেমন ভক্তিও করে তেমন ভয়ও পায়। মহেশ ভট্ট তো খুন হলেন, এখন দেবীর পুজো কে করছেন? পুজো দিচ্ছেন ওই শঙ্কর শাস্ত্রী, মহেশ ভট্টের প্রধান শিষ্য।
দেবী কুণ্ডিকা আর তার এই মন্দির দুটোই দেখার খুবই কৌতূহল হচ্ছে এখন। হ্যাঁ হ্যাঁ, তুই খেয়ে নে না, তারপরে তোকে নিয়ে যাব মন্দির দেখাতে। খাওয়া দাওয়া শেষ করে অজয় সোমকে নিয়ে বেরোলো দেবী কুণ্ডিকার মন্দিরে যাবে বলে। বাড়ি থেকে বেরোনোর সময় অজয়ের জেঠু দেবনারায়ণ তাদের জিজ্ঞেস করলেন তারা কোথায় যাচ্ছে। উত্তরে অজয় বলল, ওকে একটু গ্রামটা ঘুরিয়ে দেখাবো বলেই নিয়ে যাচ্ছিলাম, আর ওই দেবী কুণ্ডিকার মন্দিরটা রয়েছে ওটাও একবার দেখিয়ে আনবো। এখন দুপুর তো প্রায় হয়েই গেল, হোক তাড়াতাড়ি ফিরে এসো, বিকেলে তখন আবার যেও। দেবনারায়ণ এক সৌম্যকান্তি চেহারার মানুষ, চোখে মুখে কথা বলার ধরনে আভিজাত্যের ছোঁয়া উপস্থিত। সোমের বেশ ভালোই লেগেছে ওনাকে। সোমরা আসার পর কত খাতির যত্ন করে আপ্যায়ন করলো তাকে, যেন নিজেরই ছেলে। গ্রামের রাস্তায় হাঁটতে হাঁটতে সোম দেখল চারিদিকে বেশ অনেক গাছপালা আর পুকুর রয়েছে। ঘরবাড়ি আছে কিন্তু তুলনামূলক অনেক কম। রাস্তায় এখন লোকজনও তেমন নেই। মাঝে মাঝে বাড়িগুলো থেকে ছোট ছোট বাচ্চারা আর বাড়ির বউরা উঁকি দিয়ে জরিপ করছে তাদের। বেশ কিছুটা পথ হেঁটে রাস্তার বাম দিকে একটা নিচু মতন জায়গায় নামলো তারা। এখানে ঝোপ জঙ্গল একটু বেশি ঘন। খানিকটা হেঁটে সোম দেখল চারিদিকে বড় বড় গাছপালা থাকলেও মাঝে বেশ কিছুটা জায়গা ফাঁকা, আর তারই মাঝে রয়েছে একটি মন্দির। দেখেই বোঝা যাচ্ছে যে মন্দিরটা অনেক পুরনো। মন্দিরের 3 দিক খোলা, শুধু পেছনের দিকেই দেয়াল রয়েছে, আর একটা চূড়া আকৃতির ছাদ রয়েছে মাথার ওপর। মন্দিরটা রোদে জ্বলে এখন কালচে হয়ে গেছে, শ্যাওলা জমেছে জায়গায় জায়গায়। মন্দিরের চাতালে জুতো খুলে উঠল সোম আর অজয়। সোম দেখল একটা দেবী মূর্তি আছে, পুরো গাঢ় সবুজ রঙের। দেবীর 6টি হাত, কিন্তু কোনো হাতে কোনো অস্ত্র নেই। বিভিন্ন মুদ্রা ভঙ্গিতে হাতগুলো রয়েছে। দেবীর 3টি চোখ, অতীব ভয়ঙ্কর কিন্তু তেমনই সুন্দর। দেবীর কোমরে একটি কোমর বন্ধক। বেশ খানিকক্ষণ মূর্তিটার দিকে তাকিয়ে সোমের কেমন গাটা ছমছম করে উঠল। কোনো এক অজানা কারণে তার বুকটা কেঁপে উঠল, যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে তার, যা এর আগে কখনো হয়নি। কি ব্যাপার, এখানে কি করছো তোমরা? দুজনে চমকে উঠে পেছনে তাকালো। শঙ্কর শাস্ত্রী, বর্তমানে যিনি এই মন্দিরের প্রধান পূজারী, প্রশ্নটা তিনিই করেছেন। পরনে লাল বস্ত্র, গলায় নানাবিধ মালা, মুখ ভর্তি দাড়ি, আর মাথা থেকে অজস্র সাপের মতো কাঁধ পর্যন্ত ঝুলতে থাকা চুল। কপালে একটা দীর্ঘ কালো টিপ। চোখগুলো কেমন যেন রক্ত জবার মতো লাল। মুখ থেকে একটা অদ্ভুত তেজি কিন্তু ভয়ার্ত আভা আসছে। তাকে এক ক্ষিপ্র দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে থাকতে দেখে গলাটা যেন শুকিয়ে গেল সোমের। অজয় কিন্তু বিচলিত হলো না। গুরুজি, এ আমার বন্ধু, মানে সোম। এই ছুটি কাটাতে আসলে এখানে এসেছে, তাই ওকে এই দেবীর মন্দিরটা দেখাতে এনেছিলাম আর কি। তুমি জানো না দেবী বহিরাগতদের পছন্দ করেন না। এটা কোনো ঘোরার জায়গা নয়। যাকে তাকে এখানে নিয়ে এলে দেবী ক্রুদ্ধ হবেন। গ্রামের উপর দেবীর কোপ নেমে আসবে। দেবী বহিরাগতদের পছন্দ করেন না কেন? উনি তো দেবী, সবারই দেবী উনি। তাহলে সোমের কথা শুনে তার দিকে এক অগ্নিভ দৃষ্টিতে তাকালেন শঙ্কর শাস্ত্রী, যেন এক্ষুনি তিনি তাকে ভস্ম করে দেবেন। হালকা তাচ্ছিল্যের হাসি ফুটল তার মুখে। সোমের দিক থেকে মুখ না ফিরিয়েই উনি অজয়কে বললেন, তোমার বন্ধুকে নিয়ে বাড়ি ফিরে যাও অজয়। জমিদার বাড়ির অতিথি, আমি চাই না ওর ওপর দেবীর অভিশাপ নেমে আসুক। অধর্মীদের স্থান এটা নয়। অজয় একটু অপ্রস্তুত হল।
আবার হালকা ভয়ও পেল। সোমের হাত ধরে তাকে হালকা টান দিয়ে বলল, এই সোম 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 ভাই, এখন ফিরে চল, অনেকটা বেলা হয়ে গেছে। ওইদিকে জেঠুমনি আবার চিন্তা করবেন আর কি। দুপুরের খাওয়া দাওয়া সেরে সোম আর অজয় বসল দোতলার বারান্দায়। শান্ত অলস দুপুর। দূরে কোথা থেকে কি এক নাম না জানা পাখির ডাক শোনা যাচ্ছে। তোদের ওই গুরুজি, কি যেন নামটা, শঙ্কর শাস্ত্রী, কিরকম অদ্ভুত ভাই, যেমন ভয়ঙ্কর বেশভূষা তেমনই কথাবার্তা। গ্রামের সবাই কিন্তু খুব মান্য করে ওনাকে। আচার্য মহেশ ভট্টের মৃত্যুর পর এখন উনিই প্রধান পূজারী দেবীর। যেমন ভয়ঙ্কর দেখতে তোদের দেবী কুণ্ডিকাকে, তেমনি তার পূজারীও। সোম, দেবীকে নিয়ে কিন্তু একটাও মজা করবি না। গ্রামের লোকজনকে যদি শুনতে পায় না, বিপদ হয়ে যাবে। আর তাছাড়া সবাই বিশ্বাস করে দেবীকে, দেবী খুব জাগ্রত। যখন তখন দেবীর নামটা মুখে আনতে নেই। বিকেলে আবার সোম আর অজয় বেরোলো গ্রাম ঘুরে দেখতে। অজয় সোমকে নিয়ে গেল একটা বড় দিঘির ঘাটে। ঘাটে 2-4 লোক বসে ছিপ দিয়ে মাছ ধরছিল। অজয়রা ঘাট থেকে একটু দূরে দিঘির পাড়ে একটা আম গাছের গোড়ায় বসেছিল। তখন পেছন থেকে একটা ডাক শুনতে পেল তারা। কিরে অজয়, তোর তো কোনো পাত্তাই নেই। আসার পর যাও বা একবার দেখা করেছিলি, আর তো তোকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। কি ব্যাপার? সোম ঘাড় ঘুরিয়ে দেখল একটা মেয়ে, তাদেরই বয়সী, হাসি হাসি মুখে তাকিয়ে আছে অজয়ের দিকে। আবার মাঝে মাঝে হালকা কৌতূহলী দৃষ্টিও দিচ্ছে সোমের দিকে। আরে না না রে, আসলে ও আসার পর একটু ব্যস্ত হয়ে গেছিলাম, আর তাই দেখা করাটা হয়নি। আচ্ছা, তোদের পরিচয়টা করিয়ে দিই। দীপা, এ হচ্ছে সোম, আমার কলেজের বন্ধু। আর সোম, দীপা আমার ছোট্টবেলার বন্ধু। আলাপ পর্ব শেষ হবার পর 3 জনের মধ্যে অনেক কথা হলো, গ্রাম নিয়ে, কলকাতা নিয়ে, আরও অনেক বিষয় নিয়ে। কথা বলতে বলতে সোম স্থিরভাবে তাকিয়েছিল দীপার দিকে। কি স্নিগ্ধ, শান্ত, মিষ্টি স্বভাব মেয়েটার। কেমন একটা কোমলতা আগলে রয়েছে ওর চোখে মুখে। কথায় কথায় দেবী কুণ্ডিকা আর গ্রামের মানুষের দেবীর উপর আস্থা, এসব প্রসঙ্গ উঠে এলো। সোম হঠাৎ দীপাকে জিজ্ঞেস করল, আচ্ছা দীপা, এই যে মহেশ ভট্ট খুন হলেন, তার ঘর থেকে পুঁথি চুরি হলো, এসবের কারণ কি? মানে তোমার কোনো ধারণা আছে? প্রশ্নটা শুনে দীপা খানিকক্ষণ চুপ করে রইল। মনে মনে কি যেন ভাবল। একটা চাপা ভয় এক মুহূর্তের জন্য তার মুখে ফুটে উঠে আবার মিলিয়ে গেল। দেবীর কবচের জন্য। কবচ? হ্যাঁ, কবচ। দেবী কুণ্ডিকার কবচ। খুন হওয়ার 2 দিন আগেই আচার্য আমাকে বলেছিলেন যে কাদের যেন নজর পড়েছে দেবীর কবচের ওপর। আসলে আচার্য আমাকে নিজের মেয়ের মতনই স্নেহ করতেন। আমাকে উনি এটাও বলেছিলেন যে কোনো মতেই এই অনিষ্ট তিনি হতে দেবেন না, কিছুতেই দেবেন না উনি। যাদের নজর ছিল ওই কবচের ওপর, হয়তো তারাই খুনটা করেছে আচার্যকে। কিন্তু কই, দেবীর কবচ এমন তো কিছু আগে শুনিনি, আর কখনো দেখিও নি। হ্যাঁ, মানে আমরাও যখন মন্দিরে গেলাম তখন তো কই এমন কিছু দেখলাম বলে মনে তো হলো না। দেবীর কবচ তাহলে কোথায়? আর সেটার উপর নজরই বা কেন পড়েছে লোকজনের? আসলে দেবীর কবচ কোথায় আর সেটা ঠিক কীরকম দেখতে, সেটা আমি জানি না। আমি কখনোই দেখিনি। শুধু যা শোনার শুনেছি সবটাই ওই আচার্যর মুখে। আর সেটার ওপর লোকজনের নজর কেন পড়েছিল তাও আমি জানি না। তবে আমার মনে হয় খুব দামি কিছুই হবে, না হলে আচার্যকে খুন হতে হতো না। কবচটা আচার্যর বাড়িতেই ছিল না তো? তাকে খুন করে সেটা নিয়ে চলে গেছে? না, সেটা ওখানে ছিল না, এটুকু আমি নিশ্চিত। আমার ধারণা ওটা অন্য কোথাও আছে, আর কোথায় আছে
সেটা জানার একমাত্র উপায় ছিল ওই পুঁথিটা। রাতের খাওয়া শেষ করে নিজের ঘরে বিছানায় শুয়ে পড়ল সোম। অজয়ও তার ঘরে চলে গেছে। গ্রামের রাত খুব তাড়াতাড়ি নামে, সব একেবারে নিস্তব্ধ, শুধু ঝিঁঝির ডাক কানে আসছে, আর মাঝে মাঝে দূর থেকে একটা পেঁচার ডাক শোনা যাচ্ছে। সোমের ঘুম আসছিল না, আসলে এত তাড়াতাড়ি তার ঘুমের অভ্যাস নেই। আর তার সাথে মাথার মধ্যে ঘুরছিল দেবী কুণ্ডিকার কথা, তার কবচের কথা, আর আচার্য মহেশ ভট্টের খুনের কথা। সকালে দেখা দেবী কুণ্ডিকার মূর্তিটা কেমন যেন ভয় হয় ওটা দেখলে। আর শঙ্কর শাস্ত্রী, তার কথা ভাবলেও ভয় হয় সোমের। দিঘির পাড়ে বসে দীপার বলা কথাগুলো, কাদের নজর পড়েছে দেবীর কবচে, আর কেনই বা পড়েছে? দীপাও জানে না এর উত্তর। দীপার চোখগুলো কেমন শান্ত জলাশয়ের মতো, তলিয়ে যাওয়া যায় ওতে। সোম, সোম, আমার কাছে আয় সোম, আমার কাছে আয়। আমার যে তোকে দেখতে ইচ্ছে করছে খুব। সোম, আয়, আয় আমার কাছে আয়। ঘুম ভেঙে ধরপড় করে উঠে বসল সোম। গলা শুকিয়ে গেছে তার, ঘামে ভিজে গেছে সারা শরীর, দ্রুত শ্বাস প্রশ্বাস চলছে। একটু শান্ত হতে সে বোঝার চেষ্টা করল যে কি হয়েছে। স্বপ্ন দেখছিল, স্বপ্নে দেবী তাকে ডাকছেন। এটা কি নিছকই একটা স্বপ্ন? পরদিন সকালে সোম তার সেই রাতের স্বপ্নের কথা অজয়কে বলল। সব শুনে অজয় বলল, আসলে কি বলতো, কাল সারাদিন তুই ওই সবই শুনেছিস তো, আর রাতে শোয়ার সময় এইসব নিয়েই ভাবছিলি, তাই হয়তো এমন স্বপ্ন দেখেছিস। ও বিশেষ কিছু না। হ্যাঁ, ওটাই হবে। সকালের খাওয়া দাওয়া সেরে সোম আর অজয় দীপার বাড়ি যাবে বলে রওনা হলো। দীপার বাড়ির কাছাকাছি আসতেই হঠাৎ একটা খ্যাঁস খ্যাঁসে হাসি শুনতে পেল তারা। দেবীর কোপ পড়বে সবার ওপর, সব শেষ হয়ে যাবে, সবাই মরবে, সবাই, পুরো গ্রাম ছারখার হয়ে যাবে, কেউ বাঁচবে না, কেউ না। ওরা দেখল একজন উস্কো খুস্কো ধুলোবালি মাখা চেহারার মহিলা উন্মাদের মতো কথাগুলো বলছে আর হাসছে। সে তাদের দিকে তাকালো, আর খানিকক্ষণ তাকিয়ে থেকে কি যেন ভাবল। তারপর ক্ষিপ্র গতিতে তাদের কাছে এসে সমীর একটা হাত খপ করে চেপে ধরে বলল, তুই তুই চুরি করেছিস না? বল বল, কেন কেন চুরি করেছিস? মরবি, মরবি, দেবীর কোপে সব মরবি, সব মরবি। সোম কিছুই বুঝতে পারল না। ঘটনার আকস্মিকতায় সে হতচকিত। হাতটা কোনো মতে ছাড়িয়ে সেখান থেকে সরে গেল সে। অজয় সোমকে নিয়ে দ্রুত বেগে দীপাদের বাড়িতে ঢুকে গেল। দীপার বাড়ি যাওয়া মাত্রই দীপার মায়ের আর দীপার অতিথি আপ্যায়নে সোম একটু গদগদ হয়ে পড়ল। সকালের জলখাবার খাওয়ার পরেও আবার এখানে বেশ কিছু জিনিস খেয়ে সোম, অজয় আর দীপা দীপার ঘরে বসে গল্প করছিল। কিছুক্ষণ আগে হওয়া ঘটনাটার কথা শুনে দীপা বলল, ও হলো ভবা পাগলি। গ্রামের লোকে বলে ওর ওপর নাকি দেবীর কোপ পড়েছে, তাই এমন উন্মাদ হয়ে গেছে। আর সব সময় তাই সবাইকে বলতে থাকে যে দেবীর কোপে নাকি সব শেষ হয়ে যাবে, তবে কারোর কোনো ক্ষতি
কখনো কোনোদিনও করেনি। কথা বলতে বলতে দীপা দেখল সোমের বাম হাতটা কবজির কাছে লাল হয়ে গেছে। খুব জোরে চেপে ধরার ফলে আঙুলের ছাপও পড়েছে। সে হঠাৎ করেই সোমের বাঁ হাতটা ধরে একটু ভালো করে দেখে বলল, এ বাবা, কেমন লাল হয়ে গেছে তো জায়গাটা। তোমার খুব ব্যথা করছে, তাই না? দীপার হঠাৎ করেই তার হাত ধরায় সোম একটু অস্বস্তিতে পড়ল প্রথমটায়। তারপর হাতে অনুভূত কোমল স্পর্শে তার শরীর আন্দোলিত হয়ে উঠল। সে নিজেকে কোনো মতে সামলে উত্তর দিল, না না, আমি ঠিক আছি, তেমন লাগেনি। কথাটা বলে সোম একটু ইতস্তত করে তাকিয়ে থাকলো দীপার দিকে। দীপাও তাকিয়ে আছে তার দিকে, যেন এক অন্তর্ভীতি দৃষ্টি। সেই দৃষ্টিতে যেন তলিয়ে যাচ্ছে সোম। হাতটা এখনো ধরে আছে দীপা। সেই উষ্ণ স্পর্শে সোমের সারা শরীর স্পন্দিত হচ্ছে। সোম, আমি কি বলছি, আমি না চলি কেমন? হ্যাঁ, তুই যখন ইচ্ছে তখন ফিরে আসিস, ঠিক আছে? অজয়ের কথায় সম্বিত ফিরল দুজনের। দীপা সোমের হাতটা ছেড়ে দিল। দুজনেই একটু লজ্জিতভাবে দৃষ্টি সরালো অন্যদিকে। সোম অজয়ের কথার উত্তরে বলল, যখন ইচ্ছে আবার কিরে, এখনই ফিরবো, চল। দীপার বাড়ি থেকে বেরিয়ে দুজনেই ফেরার জন্য হাঁটা লাগালো। হঠাৎ সোমের মাথায় কিছু একটা আসতে সে অজয়কে বলল, অজয়, মহেশ ভট্টের বাড়ি, ক্রাইম স্পট, একবার ঘুরে আসি, চল। আরে পাগল হয়ে গেছিস নাকি রে? এমনিতেই শঙ্কর শাস্ত্রী তোর মন্দিরে যাওয়া নিয়ে বাওয়াল করেছিল, আবার যদি মহেশ ভট্টের বাড়ির ত্রিসীমানায় দেখতে পায় না। আরে কিছু হবে না, চল না, একবার দেখেই আসি। সোমের জোরাজুরিতে শেষ পর্যন্ত অজয় সোমকে নিয়ে গেল মহেশ ভট্টের বাড়িতে। বাড়িটা অনেক নিরিবিলিতে, আশেপাশে আর কোনো বাড়ি নেই। ঝোপঝাড় আর কিছু ফুলের গাছ রয়েছে আশেপাশে। একটা ছোট্ট ইটের বাড়ি, কিন্তু ছাদটা অ্যাসবেস্টারের। বাড়ির প্রধান দরজার বাইরে থেকে তালা ঝুলছে। সোম ভালো করে বাড়িটা আর তার আশেপাশের পরিবেশটাকে দেখল। ঘরের ভেতরে কি করে ঢুকবো? ভেতরে? ওই ভেতরে কেন যাবি? এত প্রশ্ন না করে কি করে ঢুকবো সেটা বল। সোমের এই জেদ জানে অজয়, কোনো মতেই কথা শুনবে না সে। তার প্রশ্নের উত্তর না দিয়ে একরাশ বিরক্তি আর ভেতরে চাপা উদ্বেগ নিয়ে অজয় সোমকে নিয়ে গেল বাড়ির পেছনের দিকে। বাড়ির পেছনের দিকটায় ঝোপঝাড় আর গাছপালা একটু যেন বেশি। সোম দেখল বাড়ির পেছনের দিকে রয়েছে আরও একটি দরজা, কিন্তু এটা বাইরে থেকে বন্ধ করা নয় এবং অপেক্ষাকৃত জরাজীর্ণও বটে। অজয় দরজার কাছে গিয়ে হালকা চাপ দিতেই দরজাটা একটু খুলে গেল। অজয়ের পিছু পিছু সোমও ঘরে ঢুকল। সোম দেখল খুবই সাদামাটা একটা ঘর। ঘরে আপাতত শুধু একটা তক্তাপোষ পড়ে আছে, আর পুরো ঘরটাই ফাঁকা। পুরো ঘরে ভালো করে কি যেন দেখছে সোম, কিছু একটা যেন খোঁজার চেষ্টা করছে, কিন্তু শেষ পর্যন্ত কিছুই না পেয়ে সে হতাশ হয়ে গেল। ধর, কিছুই নেই, বেকার খাটনি। আরে কি নেই? কি খুঁজছিলি তুই ভেতরে? ক্লু। মানে? এই তুই কি গোয়েন্দাগিরি করছিস নাকি রে? সোম, যদি এই কথা কেউ জানতে পারে না আমরা এখানে ঢুকেছিলাম, তাহলে কিন্তু খুব ব্যাপারটা বাজে হয়ে যাবে। ভাই এক্ষুনি এখান থেকে বেরোই, চল। সোম আরও একবার চারিদিকে চোখ বুলিয়ে নিয়ে বলল, হ্যাঁ চল, এমনিও এখানে আর থেকে লাভ নেই। দুজনে বেরিয়ে এলো পেছনে সেই দরজাটা দিয়ে। আবার দরজাটা যেমন ছিল তেমনি করেই বন্ধ করে দিল অজয়। দরজাটা ঠিক করে ঘুরে তাকাতে সে দেখল সোম মাটিতে ঝুঁকে কি যেন একটা দেখছিল, তারপর কি যেন একটা পকেটে পড়ল। অজয় জিজ্ঞেস করতে বলল তার পকেট থেকে নাকি একটা কয়েন পড়ে গিয়েছিল, তাই সেটাই তুলল। দুপুরে কচি পাঁঠার ঝোল দিয়ে বেশ জমিয়ে মধ্যাহ্ন ভোজন সারল সবাই। খেতে খেতে অজয়ের জেঠু দেবনারায়ণ বললেন, এই যে
সোম, না বাবা, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো এখানে? তুমি শহরের লোক, গ্রামের এমন উদাসীন নিরস জীবনযাপন তোমার ভালো লাগবে না, সেটা জানি। না না জেঠু, আমার একদম অসুবিধে হচ্ছে না। গ্রামের এমন শান্ত প্রাকৃতিক পরিবেশ আমার বেশ লাগছে। বেশ বেশ। দুপুরের খাওয়া দাওয়া সেরে অজয় আর সোম যে যার নিজের নিজের ঘরে বিশ্রাম নিচ্ছে। সোম বিছানায় শুয়ে থাকা অবস্থায় এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার মুখের সামনে ধরে থাকা একটা আংটির দিকে। হ্যাঁ, একটা আংটি, যেটা সে কয়েক ঘন্টা আগেই পেয়েছিল মহেশ ভট্টের বাড়ির পেছনে। আংটিটা দেখতে দেখতে তার কপালে ভাঁজ পড়ল। কিছু একটা বুঝতে পারছে সে। এই আংটিটা সে দেখেছে, না ঠিক এই আংটিটা না, কিন্তু একদম একই রকম দেখতে আর একটা আংটি সে দেখেছে। বিকেলে অজয় সোমকে নিয়ে জেঠুর সাথে গ্রামের হাটে যাবে বলল, কিন্তু সোম রাজি হলো না। আমার না ভালো লাগছে না রে, আমি যাব না, তুই জানা ঘুরে আয়। অনেক জোরাজুরি করলেও সোম যেতে রাজি না হওয়ায় অগত্যা অজয় জেঠুর সঙ্গে গ্রামের হাটে চলে গেল। দোতলার বারান্দায় দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করল, তারপর ধীর পায়ে এগিয়ে গেল দোতলার শেষ ঘরটার দিকে। দরজাটা বাইরে থেকে ছিটকানি দেওয়া। ছিটকানিটা খুলে দরজা ঠেলে ভেতরে ঢুকলো অতি সন্তর্পণে। বেশ খানিকক্ষণ কিছু একটা খোঁজার চেষ্টা করছিল, কিন্তু এমনভাবে যাতে কেউ বুঝতে না পারে যে এই ঘরে কেউ এসেছিল। হঠাৎ তার চোখ পড়ল একটা ছোট্ট টেবিলে রাখা অনেকগুলো বইয়ের ওপর। সবগুলোই বেশ পুরনো দিনের বলে মনে হচ্ছে। সেই বইগুলো একটা একটা করে দেখতে দেখতেই সোমের চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে যেটা খুঁজছিল এতক্ষণে সে পেয়েছে। রাতের খাওয়া দাওয়া সেরে সবাই যে যার ঘরে গিয়ে শুয়ে পড়ল। সোম গম্ভীর মুখে বিছানায় শুয়েছিল, মাথায় ঘুরছিল হাজারো চিন্তা। আংটিটা দেখে সে যেটা সন্দেহ করেছিল তাহলে সেটাই ঠিক হলো শেষে। কিন্তু ব্যাপারটা কি অজয়কে বলা ঠিক হবে? না না, অজয়কে বলা যাবে না। যতই হোক তার জেঠু, ওকে তাকে বিশ্বাস করবে? যদি ভুল বোঝে, এতদিনের বন্ধুত্ব। এসব ভাবতে ভাবতেই ঘুম এসে গেল সোমের। সোম, সোম, আমার কাছে আয় সোম, আমার কাছে আয়। আমার যে তোকে দেখতে ইচ্ছে করছে খুব। কিরে, এমন মুখ গোমরা করে বসে আছিস কেন? কি হয়েছে? এই রাতে বেলা ঘুম হয়নি? আর তোর এখন শরীর কেমন আছে? শরীর? না, শরীর ঠিক আছে, ঘুমও হয়েছে ঠিকঠাক। দোতলার বারান্দায় একটা চেয়ারে শুকনো মুখে বসেছিল সোম। কালকে সমস্তটা তাকে খুব ভাবাচ্ছে। তারপর আবারও কাল রাতের স্বপ্নে দেবীর তাকে ডাকা। এসব তো কিছুই বুঝতে পারছে না সে। আচ্ছা সোম, আমায় না একটু বেরোতে হবে বুঝলি, একটা কাজ আছে। আমি দুপুরের মধ্যেই ফিরে আসবো। আচ্ছা ঠিক আছে। দিঘির পারে একা সোম বসে আছে বিষণ্ণ মুখে। মাথায় তার অনেক ভাবনা। আনমনে তাকিয়েছিল জলের দিকে। কেমন একটা অস্বস্তি চেপে ধরেছে তাকে। কি ব্যাপার, এখানে একা এরকম বসে আছো? অজয় কোথায়? দীপার কথায় সোমের ঘোর কাটল। দীপার উপস্থিতি বুঝতে পেরে সে নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক করার চেষ্টা করল। আসলে অজয় একটু কাজে বেরিয়েছে, আমি একা একা বোর হচ্ছিলাম, তাই ভাবলাম একটু এখানে এসে বসি। ও আচ্ছা। দীপা সোমের পাশে গিয়ে বসল, কিন্তু কেউ কোনো কথা বলল না। দুজনেই চুপচাপ তাকিয়েছিল দিঘির নীলাভ জলের দিকে। সোমের অস্বস্তিটা যেন বেড়েই চলেছে। বুঝতে পারছে না কি করবে।
আচ্ছা আচ্ছা, দীপাকে কি একবার বলবে সব কথা? কিন্তু যদি দীপা বিশ্বাস না করে, অজয়কে যদি বলে দেয়? কি হলো? কিছু কি হয়েছে? না, কিছু হয়নি। তাহলে তোমার মুখটা এরকম গম্ভীর হয়ে আছে কেন? দীপা, একটা কথা বলার ছিল। কোন ব্যাপারে? দেবী কুণ্ডিকার পুঁথি নিয়ে। আসলে আমি খুঁজে পেয়েছি পুঁথিটা। পুঁথি? কোথায়? কিভাবে খুঁজে পেলে? আসলে আমি আর অজয় কাল গিয়েছিলাম মহেশ ভট্টের বাড়িতে। সেখান থেকে বেরোনোর সময় আমি বাড়ির পেছনের দিকে একটা আংটি খুঁজে পেয়েছিলাম। আংটি? হ্যাঁ, ওই একই রকম আংটি আমি দেখেছিলাম অজয়ের জেঠুর আঙুলে। কি? হ্যাঁ, তারপর থেকেই আমার মনে কেন জানি একটা সন্দেহ হয়। আমি কাল অজয়ের জেঠুর ঘরে ঢুকি যখন কেউ ছিল না বাড়িতে, আর আমি ওই ঘর থেকেই খুঁজে পাই দেবী কুণ্ডিকার পুঁথি, কুণ্ডিকা পুরাণ। এর মানে অজয়ের জেঠু? তাই তো মনে হচ্ছে খুনটা উনি করেছেন পুঁথির জন্য। হ্যাঁ, কিন্তু তাই বলে উনি? মানে আমার ভাবতে কেমন একটা লাগছে। তুমি কি অজয়কে এসব কিছু বলেছো? না না, ওকে বলিনি কিছু। কি বলবো আর কিভাবে বলবো বুঝে উঠতে পারছি না। হ্যাঁ, ঠিক করেছো, বলার কিছু দরকার নেই এখন। কিন্তু পুঁথিটার জন্য যে সত্যি উনি খুন করেছেন কিনা সেটা কি করে বুঝবো? সেটা বোঝার থেকেও আমাদের এখন বেশি দরকারি হলো দেবীর কবচকে রক্ষা করা। কিন্তু কিভাবে? কেউ ওটা খোঁজার আগেই আমাদেরকে খুঁজে বের করতে হবে। খুঁজে বার করব কি করে? পুঁথির শ্লোক থেকে। কুণ্ডিকা পুরাণের 127 পাতায় একটা শ্লোক আছে, তাতেই আছে কবচের হদিশ। কিন্তু তুমি এসব কি করে জানলে? আচার্য আমাকে বলেছিলেন। আচ্ছা, তুমি ওই শ্লোকটার মানে খুঁজতে পারো কিনা দেখো, তাহলেই আমরা ওই কবচটা পেয়ে যাব। আমরা কবচ খুঁজছি এটা কেউ জানতে পারলে যদি কোনো সমস্যা হয়? চিন্তা করো না, কেউ জানবে না। আমাদেরকে এটা করতেই হবে যেভাবেই হোক, না হলে যে বিপদ আছে গ্রামের মানুষের ওপর। দেবীর কোপে সব কিছু শেষ হয়ে যাবে। দিঘির পার থেকে ফেরার পথে সোমের মনে হলো একবার দেবীর মন্দির থেকে ঘুরে আসবে। মন্দিরে পৌঁছে সোম দেখল একরকম নিস্তব্ধ জঙ্গলে পরিবেষ্টিত প্রাচীন মন্দিরটি এক রহস্য আলিঙ্গন করে বিরাজমান। দেবী মূর্তির সেই অদ্ভুত রূপ আজ যেন আরো বেশি আকৃষ্ট করছে সোমকে। তার মনে হালকা চাপা ভয় থাকলেও সেটার বদলে মাথাচাড়া দিয়ে উঠেছে কৌতূহল। সোম আস্তে আস্তে সম্মোহিত দৃষ্টিতে এগিয়ে যেতে থাকল। দেবীর সবুজাভ মুখমণ্ডলে রক্তের মতো রাঙা অগ্নিভ 3টি চোখ, যা দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে। কিন্তু সেটাই এখন সোমের কাছে চরম স্নেহময়ী দৃষ্টি বলে মনে হচ্ছে। সোম এক পা করে এগিয়ে দেবী মূর্তির সামনে দাঁড়ালো। তারপর নিজের অজান্তেই নিজের 2 হাত দিয়ে দেবীর পায়ে ধরে প্রণাম করল। কি করছো কি তুমি? তোমায় না আমি এখানে আসতে বারণ করেছিলাম? তোমার সাহস তো কম নয়। শঙ্কর শাস্ত্রী রুদ্ররূপ দেখে সোম ভীষণ ভয় পেয়ে গেল, কিন্তু তার থেকেও বেশি সে অবাক হলো। একা একা এখানে কি উদ্দেশ্যে এসেছো তুমি? আমি কোনো উদ্দেশ্য নিয়ে আসিনি, এমনি এসেছিলাম। কিন্তু দেবী আমায় ডাকলো। দেবী তোমায় ডাকলো? মিথ্যে কথা বলছো। তোমার নিশ্চয়ই কোনো খারাপ অভিসন্ধি আছে। সোম যত না ভয় পেয়েছে শঙ্কর শাস্ত্রীকে দেখে, ততটাই অবাক হয়েছে ঘটনাক্রম নিয়ে। সে কি বলবে বুঝে ওঠার আগেই দেখল শঙ্কর শাস্ত্রী হঠাৎ থেমে গিয়ে অবাক দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে আছে। সেই দৃষ্টিতে একটুও ক্রোধ নেই, রয়েছে প্রচণ্ড বিস্ময়
আর উদ্বেগ। দশমিক্ষ্বয়া সংসদ্বয়ম একাদশওয়াহ প্রবেশনে মধ্বলগ্নে আশমায়তা সা এবা গুচ্ছভাগ ভবেত। মানে? কলকাতায় ফিরে যাও। প্রাণে বাঁচতে চাইলে এখান থেকে ফিরে যাও। এই তোর কি হয়েছে বলতো? সকালেও দেখলাম, এখনো দেখছি, এ কি ব্যাপার? কই না তো, কিছু হয়নি। বিকেলে জমিদার বাড়ির বাগানে আনমনে দাঁড়িয়েছিল সোম। সোমের উত্তর শুনে অজয় সন্তুষ্ট না হলেও সে আর কথা বাড়াল না। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে চলে গেল অজয়। সোমের মাথায় তখন ঘুরছিল শঙ্কর শাস্ত্রীর সেই কথাগুলো। হঠাৎ সোমের পায়ের কাছে কিছু একটা পড়ল, একটা দলা পাকানো কাগজ। পাঁচিলের ওপার থেকে এসেছে জিনিসটা। সোম মাটি থেকে তুলল সেটা। আজ রাত 12টার সময় জমিদার বাড়ির পেছনের দিকে এসো। একা আসবে, খুব দরকারি কথা জানানোর আছে, না হলে কিন্তু বিপদে পড়বে। রাতে যখন সবাই যে যার ঘরে শুতে চলে গেল, সোম নিজের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দিল। তারপর আস্তে আস্তে তার বিছানার কাছে এসে বিছানার তলা থেকে বের করল একটা খুব পুরনো কোনো বইয়ের ছেঁড়া পাতা। সেটার ওপরের দিকের কোণে সংস্কৃতে লেখা 127। সন্ধেবেলা যখন বাকিরা নিচতলার বৈঠকে ছিল, তখনই সোম কাজটা করেছে। অনেক পুরনো, তাই লেখাগুলো হালকা আবছা হয়ে গেছে, কিন্তু পড়া যাচ্ছে। সংস্কৃত শ্লোক। সোম মোটামুটি সংস্কৃত পড়তে পারে। শ্লোকের প্রথম 2 লাইন পড়ে অবাক হয়ে গেল সে। দশমিক্ষয় স্বয়ং ধ্যায়াম একাদশ প্রবেশনে মধ্যলগ্নে য সমজাত স এব গুচ্ছভাগ ভবেত। দশমীর শেষ আর একাদশীর শুরু এমন মধ্যলগ্নে যার জন্ম, সেই গুপ্ত রহস্যের অধিকারী। দশমীর শেষ আর একাদশীর শুরু। সোমতো বিজয়া দশমীর দিন রাতে হয়েছিল। তাহলে সে... সোম আবার পড়া শুরু করল। শক্তি মুদ্রা, যোগ মুদ্রা, শান্তি মুদ্রা ত্রয়ঙ্গুজ্জম ন হস্তে ন ক্রমে চিহ্নেষু দেব্যা নিগুড় মিশ্রিতম যদ্দেব্যা কররহস্যং নীরবেন ববুদ্ধতে চলতোচ্চলা পীঠিকা স্বয়মেব বিদর্বলে খণ্ডশিলা ন শিলৈব মণ্ডলং ন চ মণ্ডলম অপূর্ণং যত্র সম্পূর্ণং তত্র গুপ্তং পদং ধ্রুবম অধোগর্ভে সুপ্ত তেজ্য কবচং ন প্রকাশতে দেব্যা অনুমতিং বিনা ন কশ্চিদধিগচ্ছতি রক্তেন মন্ত্রেণ লোভেন কদাচন যস্যাভিপ্রায় শুদ্ধ স এব দেবা কবচমর্হতি। সোম মোটামুটি বুঝল শ্লোকের মানে কি, কোথায় আর কিভাবে পাওয়া যাবে দেবীর কবচ। যদিও সবকিছু এখনো পরিষ্কার নয় তার কাছে, সবটা ঠিকভাবে বুঝে উঠতে পারেনি সে। নিজের মনে শ্লোকগুলো ভাবতে ভাবতে হঠাৎ তার খেয়াল হলো 12টা বাজতে যায়। মনের ভেতর চাপা একরাশ আশঙ্কা আর উদ্বেগ নিয়ে সে অতি সন্তর্পণে নিজের ঘর থেকে বেরিয়ে বাড়ির পেছনের দিকে গিয়ে দাঁড়াল। এদিক ওদিক ভালো করে লক্ষ্য করল, কিন্তু কাউকেই দেখতে পেল না। বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পর সে পায়ের শব্দ শুনতে পেল। অন্ধকারে কোনো মতে দেখতে পেল কেউ একজন সারা শরীর চাদরে জড়িয়ে তার দিকে হেঁটে আসছে। ছায়ামূর্তিটি তার কাছে এসে দাঁড়াল।
আর সোম কিছু বুঝে ওঠার আগেই হঠাৎই সে সোমের ঘাড়ে কিছু একটা দিয়ে সজোরে আঘাত করলো। মাটিতে লুটিয়ে পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছে সোম, চোখ ঝাপসা হয়ে আসছে তার। বেশি বর বেরো না, তাহলে প্রাণে মেরে দেব। গলাটা চিনতে পারল সোম, শঙ্কর শাস্ত্রী। শঙ্কর শাস্ত্রী আরো কিছু একটা কথা বলতেই যাচ্ছিল, হঠাৎই তখন কোথা থেকে ভেসে এলো একটা অট্ট হাসি। পারবে না, কেউ পারবে না, দেবীর অভিশাপ থেকে বাঁচাতে কেউ পারবে না। সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। দূর থেকে ভেসে আসা কথাগুলো শুনে একটু চমকে উঠল আগন্তুক। সে তড়িঘড়ি পা চালিয়ে চলে গেল সেখান থেকে। মাটিতে পড়ে রইল সোম। খানিকক্ষণ পরে যখন একটু সম্বিত ফিরে পেল, কোনো মতে উঠে দাঁড়ালো সে। চুপচাপ আবার নিজের ঘরে ফিরে গেল। ঘটনাক্রম এতটাই অপ্রত্যাশিত ছিল তার কাছে যে সে হতবাক হয়ে বসে রইল তার বিছানার ওপরে। শঙ্কর শাস্ত্রী আমায় বারবার হুমকি দিচ্ছে কেন? ও চায় না আমি এখানে থাকি, ওর কাছে বাধা হয়ে দাঁড়াবো বলে। শ্লোক অনুযায়ী তো ওই কবচ উদ্ধারের ক্ষমতা আমার আছে, আর আমি সেটা খুঁজে বার করি, ও সেটা চায় না। কিন্তু কেন? যাতে সেটা কোনো খারাপ হাতে না যায়, নাকি নাকি যাতে ওর হাত থেকে না চলে যায়। সকালে জল খাবার খাওয়ার পরপরই সোম বলল, আমি না একটু বেরোবো, বুঝলি? বেরোবি? কিন্তু কোথায় যাবি? কোথায় বলতে এই এমনি একটু ঘুরে দেখবো গ্রামটা একা। একা? একা কেন? আমিও যাব, চল। আরে না না, আমি একটু একাই যাই না, তোকে আবার যেতে হবে না। ভয় নেই, আমি হারিয়ে যাব না। আচ্ছা ঠিক আছে, যা। সোম জমিদার বাড়ি থেকে বেরিয়ে দিঘির দিকে হাঁটা লাগালো। এখন যদি সোমের মাথায় দেবীর কবজ, পুঁথির শ্লোক আর শঙ্কর শাস্ত্রীর কথা না ঘুরত, তাহলে হয়তো সোম বুঝতে পারত যে অজয় কদিন তাকে যেন সময় দিচ্ছে নিজের মতো করে থাকার, নিজের মতো করে ভাবার। দিঘির পাড়ে আগে থেকে অপেক্ষা করছিল দীপা। সোমকে দেখে সে একটু স্বস্তি পেল যেন। সোম দীপাকে সবটা বলল, কাল সকালে মন্দিরের হওয়া ঘটনা থেকে শুরু করে রাতে শঙ্কর শাস্ত্রীর তাকে দেওয়া হুমকি পর্যন্ত। শঙ্কর শাস্ত্রীকে আমার কোনো দিনও ঠিক ভালো লাগেনি। ও যবে থেকে দায়িত্ব নিয়েছে মন্দিরের, তবে থেকে কাউকে মন্দিরের ধারে কাছেও ঘেঁষতে দেয় না। এমনকি মন্দিরের আশেপাশে দেখলেও যেন তেড়ে আসে। আমি তো এক দুবার দেখেওছি ও যেন কিভাবে কিসব একখানা খুঁজে বেড়ায় মন্দিরের মধ্যে। দীপার কথাগুলো শুনে গম্ভীর হয়ে বসে রইল সোম। কথা শেষ করে দীপা হঠাৎ সোমের ঘাড়ের কাছটায় হাত রাখল। সোমের সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে যেতে লাগলো। ঘাড়ের ব্যথাটাও যেন কোনো এক জাদু বলে উধাও হয়ে গেছে। হঠাৎ দীপা সোমের ডান হাতটা তার দুহাতের মধ্যে ধরে বলল, তোমার খুব লেগেছে না? হ্যাঁ, মানে একটু তো লেগেছে। সোমের চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে দীপা ধীরে ধীরে বলল, আমি যদি তোমায় পুঁথির ব্যাপারে না বলতাম, যদি কবচ উদ্ধারের কথা না বলতাম, তাহলে হয়তো সত্যি এসব হতো না। এসব তো আমাদের গ্রামের ব্যাপার। তোমায় এখানে জড়ানোটা আমার সত্যি ঠিক হয়নি। আমাকে ক্ষমা করে দিও। ধুর, এসব কেন বলছো? আমরা অনেকটাই করে ফেলেছি, এখন শুধু আসল কাজটা বাকি। আজ রাতেই করতে হবে যা করার। শুধু একটাই কথা ভাবছি, যদি শঙ্কর শাস্ত্রী কোনোভাবে আমাদের বাধা হয়ে দাঁড়ায়, তাহলে ও যেটা তোমার সঙ্গে করেছে সেটাই করতে হবে আমাদের ওর সাথে।
দুপুর থেকে শুরু হলো মুষলধারে বৃষ্টি। সোম তার ঘরের বিছানায় বসেছিল, জানলা দিয়ে বাইরের বৃষ্টি দেখছিল। তার মাথায় ঘুরছিল অনেক চিন্তা, মাঝে মাঝেই মাথা চারা দিয়ে উঠছে উত্তেজনা, ভয় আর উদ্বেগ। হঠাৎই সোমের ঘরে ঢুকে এলেন দেবনারায়ণ। তাকে দেখে একটু চমকে উঠল সোম। সৌম্যকান্তি চেহারার এই অভিজাত ব্যক্তিত্বের মানুষটির চোখ মুখ এখন ক্রোধে দীপ্তমান। গভীর দৃষ্টিতে সোমের দিকে তাকিয়ে তিনি বললেন, কারুর অনুপস্থিতিতে তার ঘরে বিনা অনুমতিতে ঢোকাটা অভদ্রতা, সেটা নিশ্চয়ই তুমি জানো। সোমের বুকটা কেমন মোচড় দিয়ে উঠল। তার মুখ থেকে কোনো কথা বেরোল না, শুধু ফ্যাকাশে মুখে তাকিয়ে থাকল সে। তুমি বেশ অনেক দিন এখানে আছো, আমার মনে হয় না আর এখানে তোমার দেখার মতো কিছু আছে। কাল সকালেই কলকাতা ফিরে যাও, আমি টিকিটের ব্যবস্থা করে দিচ্ছি। কথাটা বলে তিনি যেমন হঠাৎ এসেছিলেন তেমন হঠাৎই বেরিয়ে গেলেন। সোম থ হয়ে বসে রইল। আজ রাতেই তাকে কাজটা শেষ করতে হবে, না হলে সত্যি বিপদ। তার উপস্থিতি এখানে কেউই পছন্দ করছে না। রাতের অন্ধকারে প্রবল বৃষ্টির মাঝে দেবী কুণ্ডিকার মন্দিরে একা বসে ধ্যান করছিলেন শঙ্কর শাস্ত্রী। হঠাৎ তিনি কারোর উপস্থিতি অনুভব করলেন। চোখ খুলে দেখলেন মন্দিরের ওপর উঠে এসেছে একটি ছায়ামূর্তি, হাতে ক্ষীণভাবে জ্বলতে থাকা একটি টর্চ আর মাথায় ছাতা। কে? কি চাই এখানে? আচার্য, আমি দীপা। কি ব্যাপার? এই দুর্যোগের রাতে অন্ধকারে তুমি এখানে কি করছো? শঙ্কর শাস্ত্রী যখন দীপার সাথে কথা বলছিলেন তখন হঠাৎই তার অলক্ষ্যে মাথার পেছনে একটা ভারী পাথর দিয়ে আঘাত করে সোম। জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন শঙ্কর শাস্ত্রী। দীপা আর সোম মিলে এগোলো দেবী মূর্তির দিকে। কিছুক্ষণ এক মনে মূর্তির দিকে তাকিয়ে থাকলো সোম। একটা অদ্ভুত অনুভূতি আষ্টে পৃষ্ঠে চেপে ধরছে তাকে, সেই অনুভূতি যেটা সে প্রথম দিন অনুভব করেছিল। কিন্তু সে সেই অনুভূতি কাটিয়ে আর সময় নষ্ট না করে দেবীর 6টি হাতকে কেমন এক অদ্ভুত পদ্ধতিতে ঘোরানোর চেষ্টা করতে লাগলো। প্রথমে না হলেও চেষ্টা করতে করতে সোম যেটা চাইছিল সেটা করতে পারল শেষমেশ। দীপা দেখল দেবীর 3 জোড়া হাতই এখন শান্তি মুদ্রার ভঙ্গিতে উপস্থিত। সোমের মুখে হাসি ফুটল। এরপর সোম দেবী মূর্তিটিকে ধরে ডান দিকে সরানোর চেষ্টা করল। একটু জোর লাগাতেই মূর্তিটি সরে গেল বেদি থেকে। একটা ছোট ফাঁকা জায়গা আবির্ভূত হলো সেখানে। সেই ছোট্ট চৌবাচ্চার মতো জায়গাটিতে একটা নকশা করা খাঁচকাটা পাথর রাখা ছিল। সোম সেটা বের করে আনলো সেখান থেকে। দীপা স্থির দৃষ্টিতে দেখছিল সোম কি করছে। এবার সোম সেই পাথরের টুকরোটা নিয়ে মন্দিরের মাঝামাঝি এলো। মেঝের নকশা করা জায়গাটা ভালো করে খেয়াল করল সে। গোল নকশার একটুখানি জায়গা ফাঁকা আছে। সেই ফাঁকা স্থানটিতে পাথরটি বসালো সোম। এবার পুরো নকশাটি সম্পূর্ণ হলো, আর সঙ্গে সঙ্গে গোল নকশার জায়গাটা প্রথমে একটু বসে গেল নিচের দিকে, আর তারপর আপনা আপনি সেটা মেঝের পাথরের নিচে ঢুকে অদৃশ্য হয়ে গেল। সৃষ্টি হলো একটি গর্তের, কিন্তু গর্তটা ফাঁকা নয়, ছোট বড় অনেক রকমের পাথর দিয়ে ভর্তি করা। এ কি, এত পাথর? কবচটা কোথায়? আমার যতদূর বিশ্বাস এই পাথরগুলোর নিচেই কবচ আছে। এই পাথরগুলো সরালেই পাওয়া যাবে কবচ। ও আচ্ছা, দাঁড়াও, পাথরগুলো সরাই।
পাথরগুলো সরানোর জন্য সোম যেই নিচে নামলো, ঠিক তখনই মাথার পেছনে একটা জোর ব্যথা অনুভব করলো। পিছন ফিরে সোম দেখল দীপা, তার হাতে একটা পাথর। কেমন উদাসীনভাবে তাকিয়ে আছে সে সোমের দিকে। সোমের চোখ ঝাপসা হয়ে আসছে। ঘাড়ের কাছে একটা উষ্ণ তরল অনুভব করল সে। আস্তে আস্তে দীপার মুখটা ঝাপসা হতে হতে একসময় অন্ধকার হয়ে গেল। সোমের যখন জ্ঞান ফিরল, তখন সে বুঝতে পারল তাকে মন্দিরের একটা থামের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। খানিক দূরে একজন পাথরগুলো গর্তটা থেকে বার করছে। সোম বুঝতে পারল সে অজয়। পাশে টর্চ হাতে স্থিরভাবে দাঁড়িয়ে দীপা। হতবাক হয়ে তাদের দিকে তাকিয়ে রইল সে। দেবীর অশেষ কৃপা, তোমার জ্ঞান ফিরেছে। আমি তো ভেবেছিলাম। সোম খেয়াল করল তার পাশেই তার মতো করে একই থামে বাঁধা রয়েছেন শঙ্কর শাস্ত্রী। দেবনারায়ণ যদি পুঁথির গুরুত্বটা আরো আগে বুঝতে পারত, আর সেটা সঠিকভাবে সুরক্ষিত থাকত, তাহলে এই দিন আর দেখতে হতো না। গুরুজি ওকে দিয়েছিল পুঁথিটা, যাতে সেটা সুরক্ষিত থাকে। কিন্তু দেবনারায়ণ গুরুজির সব কথা গুরুত্ব দেয়নি। ও কবচের কথাটা অবিশ্বাস করেছিল। কি সোম, খুব লাগেনি তো? আহা দীপা, তুই এত জোরে না মারলেও পারতিস। কিরে, তুই হয়তো ঠিক করে কিছু বুঝতে পারছিস না, তাই না? অনেক কিছুই তোর কাছে অদ্ভুত মনে হচ্ছে, তাই তো? তারা এইবার তোকে আমি সবটা বুঝিয়ে বলি। আফটার অল তুই আমার বন্ধু, ইভেন তুই আমাদের অনেক হেল্প করেছিস। দেখ, তোর কাছে হয়তো গল্পটা এই রকম যে তুই এখানে ঘুরতে এসে এখানকার রহস্যে জড়িয়ে পড়ি। দেবী কুণ্ডিকা, কবচ, পুঁথি, এই সব কিছু জানতে পারলি। কবচের শ্লোক পর্যন্ত পেয়ে গেলি এবং সেটা পড়ে কবচ খুঁজে বার করলি। কিন্তু গল্পটা তো আদৌ এরকম ছিল না ভাই। তোকে তো এখানে আমি এনেছি, সব কিছু তোকে আমি জানিয়েছি ইচ্ছে করে, তোকে দিয়ে কবচ খুঁচিয়েছি। এবার তুই বলতে পারিস কেন? তুই কেন? তার দুটো কারণ আছে। একটা তোর জন্মের সময়, আর একটা হলো তোর সৎ উদ্দেশ্য। উদ্দেশ্য সৎ না থাকলে আর ওই বিশেষ সময় জন্মটা না হলে মূর্তি তার বেদি থেকে কোনো দিন সরত না। এইবার তুই ভাববি যে এসব কেন করলাম? কবচটার জন্য। হ্যাঁ, আসলে ওই কবচে একটা মহা মূল্যবান হিরে আছে। আর এমন হিরে গুটি কত কি আছে এই পৃথিবীতে। এটা বিক্রি করলে যে টাকাটা আসবে না, সেটা তোর কল্পনার বাইরে। জানিস, আসলে আমি মাস্টার্সের জন্য বিদেশে যাব ভেবেছিলাম, কিন্তু জেঠু মনি আমার বাবার ভাগের সম্পত্তিটুকু বিক্রি করতে দিতে রাজি হলো। এদিকে বাবাও জেঠুমনির উপর কোনো কথা বলতে পারে। তাই যখন দীপা আমায় বলল এই কবচের হিরেটার কথা, আমি তখনই ভেবে নিয়েছিলাম পুঁথির জন্য মহেশ ভট্টকে খুন করলাম, কিন্তু পুঁথিটা সালা মহেশ ভট্টের ঘরে পেলাম না। কিন্তু আশ্চর্যজনকভাবে ওটা দেখতে পেলাম জেঠুমনির ঘরে। তারপর আমি আর দীপা মিলে শুরু করলাম ওই কবচের শ্লোক খোঁজা। ও হ্যাঁ, দীপা আর আমি একে অপরকে ছোট্টবেলা থেকে খুব ভালোবাসি, কিন্তু সম্পর্কটা জেঠুমনি কোনো দিনই মেনে নেবে না, জানিস তো। বংশ পরিচয়, আভিজাত্য, এইসবের বাইরে কোনোদিন জগৎটাকে দেখেইনি জেঠুমনি।
তাই এই হিরেটাকে বিক্রি করে আমরা দুজন বিদেশে চলে যাব, সেটেল করব ওখানে। মূর্খামি করছো তোমরা। তোমাদের ধারণাই নেই দেবীর শক্তি সম্পর্কে। শেষ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। অজয় শঙ্কর শাস্ত্রীর কোনো কথাই শুনল না। সে আবার চলে গিয়ে পাথর সরাতে লাগলো। সোম হতবাক হয়ে বসে আছে। কি শুনল সে? এ কি তার বন্ধু অজয়? না, এই অজয়কে সে চেনে না। আর দীপা? সোম দেখল দীপা নির্লিপ্ত মুখে স্থির মূর্তির মতো দাঁড়িয়ে আছে। এরা দুজনে মিলে তাকে ব্যবহার করেছে শুধু। সে নিজের অজান্তেই একটা মহা পাপ করে ফেলেছে। হঠাৎ সোমের কানে ভেসে এলো শঙ্কর শাস্ত্রীর কণ্ঠে উচ্চস্বরে শ্লোক পাঠ। নমামি কুণ্ডিকাং দেবীং গাঢ়হরিতাবর্ণধারিণীং সদা ভুজং ত্রিনিত্বং দেবীং মুক্তাকেশিং ভয়ঙ্করীং ধনমুদ্রাং শগামুদ্রাং শক্তিমুদ্রাং বিরাজিতং দিব্যাকরাজুগৈ শোভিতং গুপ্তা তত্ত্বা প্রকাশিনীং মেঘগম্ভীরকেশিনীং গাঢ়হরিতা প্রভজ্জ্বলা অগ্নিদীপ্তা ত্রিনয়নং নিরাবহস্বাভূষিতং নিশীথাষ্টি দিব্যয়া সর্বলোকা প্রভুজিতায় গুপ্ত শক্তি স্বরূপিণ্যৈ ভক্তরক্ষা পরায়ণৈ নমা দেবীং যস্বা দৃষ্টা ভয়ঙ্করস্তি যস্বা ক্রোধে প্রলয়াস্ত্রিতা যস্ব করুণায়া জীবা মিত্বা বন্ধাদ বিমুচ্যতে ভক্তচিত্তা প্রদীপিনম অশুভছায়া বেদিনম মহাগুপ্তা বিদ্যাধারিণীং সর্বমঙ্গলকারিণীং কুণ্ডিকে দেবী ত্বং নীত্বা কুণ্ডিকিং দেবী ত্বং শরণ্যা কুণ্ডিকিং দেবী ত্বং পরাশক্তি কুণ্ডিকে দেবী পাহি ন সর্বদা। ওম রিং কুণ্ডিকায় নমঃ। ওম ক্লিং কুণ্ডিকায় স্বাহা। ওম গুপ্তা শক্তি স্বরূপিণ্যৈ নমো নমঃ। ওম নিশীথাধিষ্ঠাত্রৈ নমো নমঃ। ওম সর্বমঙ্গল কারণ্যৈ নমো নমঃ। এই তো পেয়েছি। অজয় ঝুঁকে পড়ে একটা ভারী লোহার বাক্স উপরে তুলে আনল। সেই বাক্সটির ঢাকনা একটু চেষ্টা করতেই খুলে গেল। আর তখনই বাক্সের ভেতর থেকে বেরোনো একটা লাল রঙের আলো সবার চোখ ধাঁধিয়ে দিল। ধীরে ধীরে জিনিসটা হাতে নিল অজয়। একটা ত্রিভুজাকৃতি ধাতুর চাকতি মতো। ধাতুটা যতদূর সম্ভব সোনা, আর তার মাঝখানে জ্বলজ্বল করছে একটা বড় লাল রঙের হিরে। মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকলো সবাই সেটার দিকে। সোম অবাক দৃষ্টিতে তাকিয়েছিল হিরেটার দিকে। হঠাৎ সে খেয়াল করল চারিদিক একটা সবুজ আভা যেন ঢেকে ফেলছে। কেমন একটা মিষ্টি গন্ধ ভেসে বেড়াচ্ছে বাতাসে। এতক্ষণ ধরে চলা বৃষ্টি হঠাৎ করেই যেন থেমে গেল। চারিদিক এখন থমথমে। সবুজ আভাটা যেন মুহূর্তে মুহূর্তে আরো তীব্র হচ্ছে। এবার অজয় আর দীপাও বুঝল ব্যাপারটা। সবাই দেখল দেবী কুণ্ডিকার মূর্তিটি যেন আগুনে জ্বলছে।
কিন্তু সেই আগুনটা অদ্ভুত রকমের সবুজ। এবার হঠাৎ করে অজয়ের হাতের কবজের হীরের লাল রংটাও যেন আরো তীব্র থেকে তীব্রতর হয়ে উঠল, আর সোমের চোখের সামনে অজয় আর দীপা আর্তনাদ করে গোঙাতে গোঙাতে মাটিতে লুটিয়ে পড়ল। কি বিশাল যন্ত্রণা! মিষ্টি গন্ধটা এবার ধীরে ধীরে সম্মোহিত করে তুলছে সোমকে। তার মাথার ব্যথাটাও আর যেন সে অনুভব করছে না। সে বুঝতে পারল শঙ্কর শাস্ত্রীও অজ্ঞান হয়ে গেছে। তার চোখও যেন বুঝে আসছে ধীরে ধীরে। সোম চোখ খুলে দেখল সে শুয়ে আছে তার নিউ টাউনের মেশ বাড়িতে। ভাইব্রেট করতে থাকা ফোনটা নিয়ে দেখল অজয় ফোন করছে। 10টা বাজে। ফোনটা রিসিভ করলো সোম। কিরে শালা, তোর তো কোনো পাত্তাই নেই। কিরে, সকালের ট্রেনেই তো আসার কথা ছিল, কোথায় রে? সেই কখন থেকে দাঁড়িয়ে আছিস স্টেশনে, তোর কোনো পাত্তাই নেই। এই, তোর আদৌ মনে আছে তো যে আমার গ্রামের বাড়ি তোর আজকে আসার কথা ছিল? কোনো কথা না বলেই ফোনটা কেটে দিল সোম। তাহলে সবকিছু স্বপ্ন দেখছিল সে? বিরক্ত মুখে বিছানা থেকে উঠতে যাবে এমন সময় সোম তার বালিশের পাশে একটা কাগজ দেখতে পেল। একটা অনেক পুরনো বইয়ের ছেঁড়া পাতা, যার ওপরের দিকের কোণে সংস্কৃতে লেখা 127।